আমার জীবনে একবার এমন একটি ঘটনা ঘটেছিল যেটার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। এই কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু পাদদেশে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের ওপরকার শাল, মহুয়া, বিল্ববৃক্ষের পাতলা জঙ্গল, একটি সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। আমার দুই ওপর ক্লাসের ছাত্রের সঙ্গে বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম। ছেলে দুটি মানভূমবাসী বাঙালি। আরেকটা কথা, চিরো গ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে। অনেকে বাংলার আচার ব্যবহারও অবলম্বন করে নিয়েছে। কেমন করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করলো তার ইতিহাস আমি বলতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাচরা রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি আর। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাই কিয়দংশ ভেঙে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারিপাশে বনতুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যা আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন যেন এক অনুভূতির জন্ম দিল। তো আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় হলো কেন? কৌতূহলবশত মন্দিরটাকে ভালো করে দেখার জন্য অগ্রসর হতেই এক ছাত্র বাধা দিয়ে বলল, স্যার, যাবেন না স্যার ওদিকে। কেন বলো তো? আসলে জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধ্যাবেলায়। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীত আছে, মানে এই অমঙ্গলের ভয়। কেউ ওদিকে যায় না। কেন? ওটা কিসের মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিনও ওখানে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুর দাদার আমলেরও আগের থেকে। চলুন স্যার, নামি নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নিচে নামবার জন্য। সেদিন তো ফিরে এলাম, তবে রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি প্রতিবার তারা কথাটা এড়িয়ে যেতে চায়। এমনকি রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায়। ফলে আমিও সেই বিষয় নিয়ে আর এগোইনি। তা বছর খানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে ঘুরে বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করি। এই বাতিক আমার অনেক দিনের। আর নতুন জায়গায় এসে বাতিকটা ক্রমেই যেন বেড়ে চলেছে। চেরো গ্রাম থেকে মাইল ৫-৬ দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটি অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূমবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি আমায় অনেক অদ্ভুত গল্প শোনাতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামের
চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে এদেশের আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের গল্প খুব শুনেছি। যে গল্প বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মুখে শুনেছি তার সত্যতা যাচাই দুঃসাধ্য। তবুও এই সব গল্প শোনার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষায় বৃদ্ধ পোস্টমাস্টার চন্দ্রমোহন পাণ্ডার বাড়িতে হানা দিয়েছি, তার হিসাব দেওয়া কষ্টসাধ্য। মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধের মুখে শোনবার সময় মনে হতো, এদেশে এমন ঘটনা ঘটবে, তাতে আর বিচিত্র কি। কলকাতার শক্ত ফুটপাতের কথা তো এটি নয়। কথায় কথায় চন্দ্র পাণ্ডা একদিন বললেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবীর সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারোর মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যা সামান্য শুনেছিলাম সেটা ছাড়া। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে, কিংবা অন্য কথা নিয়ে এসছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্র পাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে এইখানে সবাই ভয় খায়। ভয় খায়? আচ্ছা, কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাতের বাস ছিল, তাদেরই দেবতা ইনি। ইদানিং হিন্দুরা এসে এখানে বাস করলে ইনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদেরই মধ্যে কেউ এই মন্দির করে দিলে। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল নেমে আসবে এইখানে। এরকম অনেকবারই নাকি হয়েছে। একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মরক লাগবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যায়। আমি যখন প্রথম এসেছি দেশে, সে আজ 40 বছর আগেকার কথা, তখন প্রাচীন লোকেদের মুখে এই সব কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্তই ওই ভাঙা মন্দিরই দেখছি। এইখান থেকে কারা যেন ওই বিগ্রহটি নিয়ে চলে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এইসব কথা আমি শুনতাম ওই মন্দিরেরই সেবায়িত বংশের এক বৃদ্ধর মুখে। তার বাড়ি ছিল ওই চেরো গ্রামেই। আমি প্রথম যখন এদেশে আসি তখন অনেকবার গিয়েছি তার বাড়িতে। দেবীর খাড়া রক্তমকা হওয়ার কথাও আমি তার মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরো গ্রামেও আর বহুদিন যায়নি, বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোইনি। তা বলছি, এই বিগ্রহের মূর্তিটি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকতো, সে অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখা জোখা নেই। এখনো মন্দিরের পেছনে যে জঙ্গলটা আছে তার মধ্যে একটা ঢিবি পাবেন, সেইখানে ঘুরলে নরমুণ্ড পাওয়া যায়। সাধে কি এদেশের লোকে ভয় পায়? এসব কথা শুনবার পর জয়চণ্ডী তলা থেকে ফেরবার পথে আমার গা ছমছম করতে লাগলো। তারপর আরো বছর 2 সুখে দুঃখে কেটে গেল।
জায়গাটা আমার খুব ভালো লেগেছিল বটে, কিন্তু স্কুল সম্পর্কিত একটি বিষয় নিয়ে বাঙালিদের সাথে মাদ্রাজিদের বিবাদ দেখা দিল। ফলে আমার আর বেশি দিন সেখানে থাকার সৌভাগ্য হয়ে ওঠেনি। যদিও এই কারণে আমায় সেখান থেকে ফিরতে হয়নি, ফিরতে হয়েছিল অন্য কারণে। একদিন চন্দ্রপাণ্ডা চিরগ্রামে এসে হাজির। তার কাজ সমাপ্ত হওয়ার পর অনুরোধ করে আমার বসত বাড়িতে নিয়ে এলাম। বৃদ্ধ ইতিপূর্বে আমার বাড়িতে আসেনি। বাড়িতে প্রবেশ করেই চারিদিকে ভালো করে চেয়ে দেখলেন, তারপর বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতে আপনি থাকেন? আগে হ্যাঁ, এই ছোট্ট গা, বাড়ি তো ঠিক পাওয়া যায় না। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। আরে এই বাড়ি তো সেই রঙ্কিনী দেবীর সেবায়েতের বংশের বাড়ি। ওদের বংশে আর এখন কেউ নেই। আরও বছর খানেক কেটে গেল। চৈত্র মাসের শেষ 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। সঙ্গে ছিল রাখহরি। 2 দিন বাদে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এলাম। বাইরের দরজার তালা খুলেই রাখহরি ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, বাবু, এ কিসের রক্ত? দেখুন দেখুন, কি সর্বনাশ! আমি সম্পূর্ণ বিস্মিত। তাই তো বটে, বাইরের দরজার ঠিক ভেতর দিক থেকে রক্তের ধারা উঠান অবধি বয়ে চলেছে। গা ছমছম করতে লাগলো, কারণ রক্তটা টাটকা, যেন সদ্য কারোর মুন্ড কেটে নিয়ে যাওয়া হয়েছে। 2 দিন ধরে ঘর তো বন্ধ ছিল, তবে ঘরের মধ্যে থেকে এই রক্ত এলো কোথা থেকে? তারপর আবার সদ্য তাজা রক্ত। সন্ত্রস্ত হয়ে রাখহরিকে বললাম, দেখো তো রাখহরি, রক্তটা ঠিক কোথা থেকে এলো? লণ্ঠনের আলোয় রাখহরি রক্তের দাগ অনুসরণ করল। রাখহরি থামল সিঁড়ির নিচের চোর কুঠুরির সামনে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালপত্রে ঠাসা। সে কারণেই কোনোদিন ঘরটা খোলা হয়নি। হয়তো বহু বছর ধরেই দরজা এমনই বন্ধ। চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। দরজা খুলে লণ্ঠনের আলোয় দেখা গেল পুরনো ভাঙা টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরিচা ধরা সড়কি, শাবল, এসব জিনিসের ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, বাবু, এ কিসের রক্ত বাবু? এতে কে করে এমন ধারা রক্ত লাগলো? রাখহরি জিনিসটা হাতে নিয়ে বাইরে আসার সময় তার হাতের দিকে চেয়ে আমি অত্যাধিক বিস্মিত হয়ে উঠলাম। রাখহরি যেটা ধরে বাইরে আসছে সেটা একটা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা রামদা। আগের দিকটা চওড়া ও বাঁকানো, যা তাজা রক্তে রাঙা হয়ে উঠেছে। একটু আধটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো। মনে হয় খড়গটি থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। ঠিক সেই মুহূর্তে 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা গল্পটির কথা আমার মনে পড়ে গেল। রঙ্কিনী দেবীর সেবায়েত বংশের ভদ্রাসন বাড়ি এটি। পুরনো জিনিসের গুদাম এই চোর কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খড়গখানা তারাই রেখে দিয়েছিল হয়তো। মরকের আগে বিগ্রহের খড়গ রক্ত মাখা হওয়ার প্রবাদ আছে। আমার মাথাটা যেন ঘুরে উঠল। পরদিন সন্ধ্যায় চিরগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মরক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজোরা এবং ক্রমে
জয়চণ্ডী তলা পর্যন্ত মরক বিস্তৃত হয়ে গেল। লোক মরে মরে ধুল ধাবার হয়ে যেতে লাগলো। চিরগ্রামের মাদ্রাজিবাসী প্রায় কাবার হওয়ার জোগাড় হলো। মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে ফিরে এলাম, বলতে গেলে পালিয়েই এলাম। আর কোনোদিন চিরগ্রামে যাওয়া হয়নি। তবে সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল করে, কিন্তু আসলে তিনি পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন, এই মাত্র। আর এবারের পূর্বাভাস এর সংকেত ছিল রঙ্কিনী দেবীর তাজা রক্তমাখা খড়গ।